জুলাই আন্দোলনের স্পিরিট মানে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিজ্ঞা। সেই থেকে সরে গিয়ে কেউ কেউ কি রাজনৈতিক ফায়দার দিকেই বেশি নজর দিচ্ছেন? এর মধ্যেও কি এক ধরনের পক্ষপাতিত্ব বা নিজ দলের পক্ষে ঝোল টানার আগ্রহী বেশি দেখা যাচ্ছে? আমরা পিক অ্যান্ড চুজ ফর্মুলাটাও কি আমরা দেখতে পাচ্ছি, যখন যাকে পছন্দ তখন তার সঙ্গে থাকা? এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টি জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারী। ব্যারিস্টার পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা একটু ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারীকে দিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারী, আপনি সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন যে বিএনপি বা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে হলেও নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি। আপনার এই আহ্বানে বিএনপি বা জামায়াত থেকে কোনো সাড়া পেলেন কিনা? প্রকাশ্যে বা আড়ালে কোনো আলাপ হচ্ছে কিনা? জাতীয় পার্টি যে ক্ষমতার দিকে হেলে থেকে সবসময় সুবিধা নিতে চায় বা সুবিধাবাদেরকে নিজেদের আদর্শ হিসেবে চর্চা করে, আপনার বক্তব্য তারই প্রমাণ রাখে কিনা? জনাব শামীম। প্রথম হচ্ছে বিবিসিতে আমি ওটা বলিনি। বিবিসিতে আমাকে বলেছিল আমরা ভোটে যাব কিনা, বলছি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বলে আমরা ভোটে যাব। দেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে জোট করার সম্ভাবনা আছে কিনা, বললাম রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। তখন বললো জামাত বা বিএনপির সাথে জোট হতে পারে, আমি বলি হতেও পারে। ঠিক ওইটাকেই বলা হয়েছে সুযোগ পেলে জামাত বিএনপির সাথে জোট করবে জাতীয় পার্টি। দেখুন, এই বিষয়ে এখনো কোনো ফর্মাল আলাপ হয়নি। জোটের রাজনীতি বাংলাদেশে খুব স্ট্রংলি শুরু হয়েছে 2001 সালে। 2001 সালে প্র্যাকটিক্যালি যেখানে জামাত ইসলামের প্রার্থী ছিল সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, বিএনপির প্রার্থী ছিল না। যেখানে বিএনপির প্রার্থী ছিল সেখানে জামাতের প্রার্থী ছিল না। ইট ওয়ার্ক লাইক ম্যাজিক। এবং সেখানে আওয়ামী লীগ 58টা আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল এক এক দল হিসাবে বিএনপির থেকেও বেশি। ওই ভোটে জামাতেরও একটা ক্ষতি হয়েছে। জামাতের ভোট 91 সালে ছিল খুব সম্ভবত 8 বা 9% বা 11%। ওই ভোটে জোটের কারণে দাঁড়িপাল্লায় ভোট পড়েছিল মাত্র 4%। কিন্তু সরকারটা একচ্ছত্রভাবে গঠন করতে পেরেছিল জামাত বিএনপি, এবং জাতীয় পার্টি ওই ভোটে নানা কারণে মাত্র 14টা আসন পেয়েছিল। যে কারণে 8 সালে জাতীয় পার্টি যে কোনো মূল্যে জোট করে। ওর পরে বাংলাদেশে আর জোট ছাড়া ভোট হয়নি। এখন সামনের ভোটে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল বা ব্যান্ড দল, তাদেরকে ছাড়া যদি একটা ভোট হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি কারোর সাথে জোট করতে পারে। জোট করার মুখ্য উদ্দেশ্য কয়েকটা। আমার যদি 10টি বা 20টি 25টি আসন থাকে, আমি জোট করে যদি আরো 10টি বা 15টি আসন পাই, আবার আমার 100-200 আসনে আমার ভোটগুলো দিয়ে আরেকটি বড় দল কিছু আসন বেশি পায়, তাহলে এটা ভাইস ভার্সা বেনিফিশিয়াল হয়। সেক্ষেত্রে জোট হতে পারে। আমরা এই বিষয়ে ওপেন। জি ব্যারিস্টার পাটোয়ারী, আপনি শেষ করেন প্লিজ। জি, আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আমরা জোট করি, আমাদের সাথে তো জোট করে, এটা কখনো একতরফা না, এটা অলওয়েজ ভাইস ভার্সা বেনিফিশিয়াল। কারণ ওই জোটের ডিফারেন্সটাই তো ডিফারেন্স করে। 2001 হচ্ছে পারফেক্ট এক্সাম্পল, টেক্সট বুক এক্সাম্পল। 2001-এ যদি আমি শেষ করে দিচ্ছি, জাতীয় পার্টির ভোটটা যদি আওয়ামী লীগে যেত, তাহলে 2008-এ হয়তোবা আওয়ামী লীগ, 2001-এ হয়তোবা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতো। 2001-এর ভোটের হিসাব বলছি না। ব্যারিস্টার পাটোয়ারী, আপনার জোটের গণিত ঠিকই আছে, মানে জোট করলে যে ভোট বাড়বে, জোট করলে যে এক ধরনের এটা হয়, সেটা ঠিকই আছে। কিন্তু আপনি আমাকে বলেন যে জুলাই আগস্টে যা নিয়ে আন্দোলন হলো, যেই ব্যবস্থার এগেনস্টে আন্দোলন হলো, তাতে আপনার কাছে কেন মনে হয় যে জাতীয় পার্টির সঙ্গে কেউই জোট করতে আগ্রহী হবে? কারণ যদি এটাকে আপনি একটা আদর্শের লড়াই বলেন, আওয়ামী লীগের কোন অন্যায় জাতীয় পার্টি আসলে করে নাই, জাস্ট খালি প্রধানমন্ত্রী চেয়ারে বসাটা ছাড়া? না না, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে, ব্যাংক লুটের অভিযোগ আছে, ভোটের অভিযোগ আছে। হ্যাঁ, ভোটে আপনি বলতে পারেন জাতীয় পার্টিও ভোটে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণ করে 100 আসন পেয়েছে, 200 আসন পেয়েছে তা না। 14 সালের ভোটটা খুবই কোশ্চেনেবল। 14 সালের ভোট থেকেই দেশের সমস্যার সূত্রপাত হয়েছে, এবং 14 সালেই জাতীয় পার্টি 2 ভাগ হয়ে যায়। এক ভাগ ভোট বর্জন করে, আরেক ভাগ ভোটে অংশগ্রহণ করে। এক ভাগ মন্ত্রিসভায় যায়, আরেক পদ সম্পূর্ণ সংসদের বাইরে চলে যায়। এবং সেই ধারাটার কারণেই পরবর্তী রাজনীতিটা ডিকটেট করত জাতীয় পার্টির আওয়ামী লীগ অংশটা। এখন আপনি বলতে পারেন জাতীয় পার্টিতে এমনটা হয় কেন, বিএনপিতে তো হয় না। হ্যাঁ, এটা সত্য, জাতীয় পার্টিতে এটা হয়েছে, বিএনপিতে হয়নি। বাট 14 সালে এরশাদ ভোট বর্জন করেছিলেন, আপনি নিজেও সেই সময় একদম রিপোর্ট করেছিলেন এবং টকশোয় কথা বলেছিলেন, এবং ভারতের পররাষ্ট্র সচিব আসছিল, তার সামনেও এরশাদ বলেছেন আমি ভোটে যাব না। তো এরপরে তো তাকে সিএমইচি নিয়ে যাওয়া হলো।
তো উত্তরবঙ্গের আচ্ছা, বেশিরভাগ এখানে আসনে একটু আমরা তখন এখানে এমপি একটু ছিলাম না। এখানে একটু মানে আমরা এই আলোচনাগুলি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, শুধু একটু জানতে চেয়ে রাখি যে এরশাদ সাহেব কি ভোটে গিয়েছিলেন সিএমএইচে গিয়ে সেনাবাহিনী তার মাথায় পিস্তল ধরেছিল বলে, নাকি জাতীয় পার্টি আসলে ভারতমুখী দল পররাষ্ট্র সচিবের আসার কারণেই তাকে সিদ্ধান্ত বলতে, মানে ভারতের পররাষ্ট্র সচিব আসার কারণে এরশাদকে সিদ্ধান্ত বদলাতে হয়েছিল? না, আমি পুরো জিনিসটা একদম নিজে প্রত্যক্ষ করেছি। এরশাদ স্যার প্রত্যাহার করলেন, 2 দিন ছদ্মবেশে ছিলেন এবং 2 দিন উনি পালিয়েছিলেন। ওই 2 দিনে আমাদের ধারণা ছিল বিএনপি জামাত ঢাকা শহরে একটা আন্দোলন হবে, ভোট হবে না, এবং অঙ্কও বলছিল ভোট হবে না। শুরুর দিন শেঠগুপ্ত বলল ভোট পিছিয়ে দেওয়া উচিত। 2 দিন কোথাও কিছু হলো না। 2 দিন পরে সুজাতা সিং আসলেন, এরশাদ স্যার না করে দিলেন। এরপরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরপরে উনি সিএমএইচে আটক ছিলেন। এরপরে উনি সরাসরি শপথের পরের দিন ওনাকে নিয়ে আসা হয় এবং তখন উনি শপথ করেন। শপথ হয়ে যায় সবার, ওনার শপথটা পরে হয়। যেহেতু একটা ভোট হয়ে যায়, তখন আসলে তার কিছু করার ছিল না। তো পুরো জিনিসটার মধ্যে আমি মনে করি হয়তোবা একটা ইনক্লুসিভিটি ট্রাই এরশাদ স্যার শেষ পর্যন্ত করেছিলেন, যে সকল দল মিলে যেন একটা ভোট হয়। উনি জেনুইন ট্রাই করেছিলেন। ট্রাইটা নানা কারণে ফেইলড হয়েছে। তো সেখান থেকেই তো আসলে বাংলাদেশের সব সমস্যার সূত্রপাত আমি আমি শুরু হলো। আমি আমি একমত। আমার প্রশ্নটা ছিল যে এই যে উনি এটা যে ফেল হলো, এইটা আপনি যেহেতু প্রত্যক্ষ সাক্ষী, আমার কথা হলো এর মধ্যে ভারত ফ্যাক্টর বেশি কাজ করছে না আর্মি ফ্যাক্টর? না, কোনোটাই কাজ করেনি। কাজ করেছে ওই সময় সরকার। এরশাদ স্যারকে 3টা আসনে নমিনেশন ছিল, একটাতে 5,000 ভোট দিয়েছে লালমনিরহাটে, রংপুরে পাশ করিয়েছে, আর ঢাকারটা উইথড্র করেছে। এটাই হলো বাস্তবতা। কোন ফ্যাক্টর কাজ করেছে এটা আমরা বলতে পারবো না। তবে জামাত বিএনপি 2 দিন যদি আন্দোলনে ঢাকা দখল করে ফেলতো, তাহলে প্রেক্ষাপট হয়তো বা ভিন্ন হতো। জামাত বিএনপি কেন ওই সময় আন্দোলন করেনি, এটাও গবেষণা করা উচিত, ওকে। এত বড় ট্রাম্প কার্ড দেওয়ার পরও। জামায়াত বিএনপি কেন আন্দোলন করে নাই? জামাত বিএনপি আন্দোলন না করার ক্ষেত্রে একটা কারণ হইতে পারে যে এরশাদ সাহেব যেহেতু একটা বড় ফ্যাক্টর ছিলেন, তিনি আসলে মানে পুরো মিডিয়ার লাইমলাইট, সে সময় আমি যেহেতু একদমই প্রত্যক্ষভাবে একটা টেলিভিশনের নিউজ রুমকে লিড করি, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে প্রতিদিনই নতুন নতুন ঘটনা এবং শিরোনামের জন্ম দিচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদ। কখনো তিনি বলছেন আমার মাথার কাছে পিস্তল আছে, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই সময়কার কথা, তিনি মানা করছেন যে তিনি কি তার মৃতদেহ আসলে এই নির্বাচনে যাবে না, তারপরে আবার তিনি নির্বাচনে যাচ্ছেন, আপনাদেরকে উইথড্র করতে বলছেন, আবার তিনি যাচ্ছেন। আমার মনে আছে শামীম আদার পাটোয়ারি নিজেও আসলে উইথড্র করেছিলেন তার মনোনয়ন, মানে তিনি নির্বাচনে লড়েন নাই, আবার তিনি নির্বাচনে গেছেন। হাওয়েভার আমরা এই আলোচনায় আসব, কিন্তু ডক্টর গালিবের কাছে আমরা একটু যেতে চাই। বেরসা পাটোয়ারি, ডক্টর গালিবের কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কিন্তু যমুনার আন্দোলনে যায় নাই, কিন্তু এনসিপির সঙ্গে জামায়াত শিবির গিয়েছিল, যেটা হচ্ছে জাতীয় পার্টি সহ, মানে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা মানে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গটা একটা পরে আসি, যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি যায় নাই, কিন্তু এনসিপির সঙ্গে আমরা জামায়াত শিবিরকে দেখছি। আবার জাতীয় পার্টি সহ গত 15 বছর আওয়ামী লীগের জোট সঙ্গী অনুসারী সবাইকেই যখন নিষিদ্ধ চাওয়া হচ্ছে, তখন সেটাতে আসলে জামায়াত 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 চাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এই ক্ষেত্রে কি আমাদের এরকম মনে হইতে পারে যে জামায়াত আসলে বিএনপি বাদে, এনসিপি বাদে বাকি দলগুলো যারা একটু ভোট পেতে পারে তাদের সবাইকে নিষিদ্ধ চায় এই কারণে যাতে মাঠটা ফাঁকা চায়, অর্থাৎ বিএনপি এরকম একটা দাবি করতেছে? ডক্টর গালিব, আপনার কাছে কি মনে হয় যে জামায়াতের দাবিটা কি এই কারণে যে মাঠটা ফাঁকা পাওয়ার জন্য? না, খালেদ ভাই, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। শামীম ভাইকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি শামীম ভাইকে মাঝে মধ্যে শুনি, উনি খুব সুন্দর করে কথা বলেন, অ্যান্ড ভেরি নাইস টু সি হিম হিয়ার। তো দেখেন, এখানে ফান্ডামেন্টাল কোশ্চেনটা পলিটিক্যাল লেন্স থেকে না, ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে আমরা ফ্যাসিবাদের বিয়ন্ডে যাইতে চাই। আমরা আর কখনোই চাই না যে আওয়ামী লীগের মতো আর কোনো পলিটিক্যাল পার্টি এসে এই দেশে গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা ফ্যাসিস্ট সিস্টেম তৈরি করুক এবং কেউ হাসিনা হয়ে উঠুক। এটা হচ্ছে আমাদের স্ট্রেইট ফরওয়ার্ড পজিশন। এবং আমি মনে করি যে এখন জামাত, বিএনপি এবং এনসিপি যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতেছে, তাদেরও এইটা মোরাললেস একটা টার্গেট তাদের আর কি। আপনি ভিন্ন ভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো দেখবেন যে সব জায়গায় অ্যাগ্রি করে না, কিন্তু মোরাললেস এটা হলো তার মূল জায়গা। এখন আমরা যদি চাই যে এই ফ্যাসিবাদ আর না আসুক, তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যারা এখানে আইসা এইভাবে ফ্যাসিবাদ তৈরি করছে, তাদেরকে যদি আমি এখন আবার সুযোগ দিই, তারা আইসা আবার একই কাজ করবে, তাহলে আমি আওয়ামী লীগকে আসতে দিব না। সেকেন্ড হলো, যারা আওয়ামী লীগের সাথে ছিল, ধরেন যে 14 দল, আমাদের শামীম ভাইয়ের পার্টি, যারা আওয়ামী লীগের সাথে ছিল, এই সিস্টেমকে যারা নিজেরা এর বিপক্ষে দাঁড়ায় নাই, যেমন শামীম ভাই বলতেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত 2 দিন
যদি আন্দোলন করতো তাহলে ওনাদের জন্য সহজ হতো, কিন্তু ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি, জনগণের কাছে তো ওনাদের দায়বদ্ধতা আছে। আপনি প্রশ্ন করছেন যে ভারত ফ্যাক্টর না আর্মি ফ্যাক্টর, দেখেন এখানে 3টা ফ্যাক্টর, ভারত, আর্মি, আওয়ামী লীগ। তা আমার একটা পলিটিক্যাল পার্টি যদি ভারত অথবা আর্মি অথবা আওয়ামী লীগের চাপে আপনার কম্প্রোমাইজ করে ফেলে এবং গণতন্ত্রের পক্ষে না দাঁড়ায়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি তো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। সেই পলিটিক্যাল পার্টিকে তো আমি দেশের জন্য ট্রাস্ট করতে পারি না। তো আমাদের প্রথম প্রশ্নটা এখানে, আওয়ামী লীগকে আপনি শর্ট টার্মে রাজনীতিতে আসতে দিতে পারবেন না। আওয়ামী লীগের বিচার হইতে হবে, জুলাইয়ের সাথে তার রিকনসিলিয়েশন হইতে হবে, তারপর একটা আলাপ আলোচনার মধ্যে দেশে আসবে। সে 3টা নির্বাচন চুরি করছে, 3টা নির্বাচন বাইরে থাকবে, তারপর আপনি তার আসার ব্যাপারে কথা বলবেন। সেকেন্ড হলো, যারা আওয়ামী লীগের সাথে এখানে আপনার অ্যালাইন্ড ছিল এই 14-15 বছরের মধ্যে, ধরেন প্রথম 5 বছর আপনি বাদ দেন, লাস্ট 10 ইয়ার্স যখন ইলেকশন অলরেডি চুরি হয়ে গেছে, এরপর আওয়ামী লীগের সাথে যারা গেছে তাদের একটা পানিশমেন্ট হইতে হবে। এই পানিশমেন্টটা আওয়ামী লীগের সমান হবে না, আওয়ামী লীগের চেয়ে তার একটু ছোট হবে, কিন্তু দেয়ার শুড বি আ পানিশমেন্ট, সেটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে। এখন আপনি আওয়ামী লীগের যদি 3টা ইলেকশনে বাদ দেন, তাদেরকে 2টা থেকে বাদ দিবেন অথবা 1টা থেকে বাদ দিবেন, কিন্তু দে শুড আন্ডারগো আ পানিশমেন্ট। এটা যদি না হয় তাহলে আমরা ক্লিয়ার এক্সাম্পল তৈরি করতে পারবো না। ডক্টর গালিব, আপনার প্লট ঠিক আছে, কিন্তু আমরা আপনার আগের থেকে মানে আওয়ামী লীগ নিয়ে আমার আসলে আপনার সঙ্গে আলাপ না, আমি আপনার সঙ্গে আলাপটা করতে চাই ফেসিজম নিয়ে। আপনি শিক্ষক মানুষ, আপনি নিশ্চয়ই ফেসিজম আমার থেকে অনেক বেশি গুণ পড়াশোনা করেন, ব্যাখ্যাও করতে পারবেন, কিন্তু আমি ফেসিজমের সকল লক্ষণ এখন জামাতে ইসলামের মধ্যে দেখতে পাই। খুবই আনফরচুনেট, আমি এতদিন দেখি নাই, কিন্তু এখন কিন্তু দেখতে পাই। এখন জামাতে ইসলামের নেতাদের মুখে শুনি প্রশাসন কেন তাদের সাহায্য করতে হবে ইহকাল। আমি জামাতে ইসলামের নেতাদের মুখে শুনি পরকাল থেকেও তারা কিভাবে ডিরেকশন পেয়ে গেছেন যে তারা কিভাবে গিয়ে নেতা হবেন। আমি জামাতে ইসলামীকে আপনি কিভাবে দেখেন আমি জানি না, আমি কিন্তু দিনে দিনে দেখতেছি যে ফেসিজমের চূড়ান্ত যে রূপটা আমি যতটুকু বুঝি ওইটার মধ্যে তারা হয়ে উঠছেন। আমি কারো নাম বললাম না, আপনি এগুলো আরো খুব ভালো করে জানেন। খালেদ ভাই, আমি এটাকে একটু রেসপন্স করি। দেখেন, আপনার যেই জায়গা থেকে প্রশ্নটা আসতেছে এবং যেই ডাটা পয়েন্ট আপনি ইউজ করতেছেন, আমি আপনার সাথে এগ্রি করি, এই ডাটা পয়েন্ট এক্সিস্ট করে, কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে যে এই ডাটা পয়েন্টগুলো কতখানি প্রমিনেন্ট এবং কতখানি ফ্রিকোয়েন্ট এবং কতখানি জামাতের মেইন স্ট্রিম। যেমন আপনি ধরেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে নানান লোকের বক্তব্য তোলেন, অথবা আপনি যদি দেখেন যে সমাজের কোন জায়গায় কি হইতেছে, তাহলে সেগুলোর মধ্যে থেকে কনক্লুশন আসাটা কঠিন হবে। আমাদের আর একটু কেয়ারফুলি এটাকে এক্সামিন করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে জামাতের শাহজাহান চৌধুরী কয়েকদিন আগে চট্টগ্রামে যে বক্তব্য দিচ্ছেন প্রশাসন নিয়ে, এই বক্তব্যকে যদি আপনি ফেস ভ্যালুতে ধরেন এবং এটাকে যদি বলেন আপনি যে এটা জামাতের মেইন স্ট্রিম পজিশন, তাহলে আপনার বক্তব্য ঠিক আছে। কিন্তু এট দ্য সেম টাইম আপনি আরেকটা ডাটাকে যদি প্রসেস করেন, যে জামাত তো কয়েকদিন আগে তাদের সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে বলছে যে তারা সকল এসপি এবং ডিসি লটারির ভিত্তিতে দিতে বলতেছে, যাতে করে কোনো দলীয় লোক সেখানে না যায়, যে লটারি হোক, লটারির ভিত্তিতে যারে পড়ে তারে দিবে। তো এটা যখন জামাতের পজিশন, তখন তো আপনার এই ডাটার কাজ করতেছে না, সে আসলে ফ্যাসিবাদ চায়। তো আপনি আসলে এটাকে যদি এইভাবে দেন যে আমরা জুলাইয়ের পরেও বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো এলিমেন্ট হিয়ার অ্যান্ড দেয়ার দেখি, যে যেটা আসলে এই ফ্যাসিবাদী প্রক্রিয়াটাকে আবার ফিরায় আনার অথবা তাদের মধ্যে নিজেরা পাওয়ারে গেলে এক ধরনের ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যাইতে পারে, এই সম্ভাবনা উকিঝুঁকি দেয়, আমি আপনার সাথে ডিসএগ্রি করবো না। কিন্তু আপনি যদি কনক্লুশন টানতে চান যে আমি জামাতকে স্পেসিফিকলি এই প্রবণতার মধ্যে দেখি, তাহলে আমি বলবো যে না, তাহলে আমাদের কেস বাই কেস যাইতে হবে, যে জামাতের পার্টির স্ট্যান্ড কি, কোথায় তার লিডাররা কি বলতেছে। ওকে, আমরা পার্টি স্ট্যান্ড নিয়ে একটু ডক্টর গালিব আপনার সাথে কথা বলি। আপনার সাথে আপনি যে 2-3টা ব্যাপার বলছেন যে এটা আসলে আমরা জামায়াতের বক্তব্য হিসাবেই দেখবো কিনা। এখন ধরেন আমি ডেভিলস অ্যাডভোকেট, আমাকে যদি আমি যদি বলি যে জামায়াতের এটা মেইন স্ট্রিম বক্তব্য হয়ে যেত যদি না আপনারা ফিল করতেন যে এই বক্তব্যটার একটা সোশ্যাল ব্যাকল্যাশ দেখা যাচ্ছে, এই বক্তব্যটা এত জনপ্রিয় হইতেছে না, আপনি এটাকেই মেইন স্ট্রিম বক্তব্য করতেন কেন। আমি আপনাকে বলি, আরও যেসব ঘটনাগুলি ঘটতেছে বাংলাদেশে, এটা ধর্মের নামে হোক, এটা আদর্শের নামে হোক, এটা পুরাতন আদর্শ বা ফেসিবাদকে ভাগানোর জন্য হোক, যে মুভমেন্টগুলি হইতেছে, জামায়াত কিন্তু এইটার মধ্যে কোনটারে পার্ট নিবে এবং কোনটা সমালোচনা করবে সেটা পিক এন্ড চুজ করতেছে, এবং খুব নিষ্ঠুরভাবে পিক এন্ড চুজ করতেছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ধরেন চরম, মানে আমি এমনিতে আপনার সাথে কথা বললে যেটাকে আমার চরম অন্যায় বলে মনে হয় বা আপনি যেগুলি বলেনও, সেই অন্যায়টাকেও জামাত সমর্থন করতেছে। আমি আবারও উদাহরণ দিলাম না, উদাহরণগুলি নিশ্চয়ই আপনার সামনে আসে। কয়েকদিন আগে যেই উদ্দেশ্যে একটা কারাগারে লোক নিক্ষেপ হোক, অন্য একটা জায়গার কিছু ভেঙে দেওয়া হোক, অন্য একটা কিছুর পুড়িয়ে দেওয়া হোক, এগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটার ক্ষেত্রে আমি বলতেছি, জামাতের অবস্থানের ক্ষেত্রে বলতেছি। জি না, আমি যদি আপনি এখানে এভাবে আসেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো যথেষ্ট পরিমাণ গণতান্ত্রিক হয়ে ওঠে নাই, এবং রাজনৈতিক দলগুলোর যে আভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংকে যদি আপনি আনচেকড ছেড়ে দেন,
তাহলে আমরা একটা ভালো গণতন্ত্র পাবো না। আপনি যদি এই কথা বলতে চান, আমি আপনার সাথে 100% এগ্রি করি। দেখেন, গণতন্ত্রে আমরা যে সেপারেশন অফ পাওয়ার বলি, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আপনার সংসদ আলাদা থাকবে, কেন বলি? কারণ আমরা মানুষকে ট্রাস্ট করি না। আমরা মনে করি মানুষের হাতে অ্যাবসোলুট পাওয়ার দিলে তারা অ্যাবসোলুটলি করাপশন করবে। তার ফলে আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই, যে সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাতের জন্য সত্য। জামাত এমন কোনো ফেরেশতাদের দল না যে আপনি মনে করবেন যে তাদেরকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না রাখলেও তারা আপনাকে একেবারে ধরেন 100% পারফেক্ট ইসলাম উপহার দিবে। এটা হয় না মানুষের দিয়ে। তার ফলে যেটা করতে হবে, ইনসাইড দ্য পার্টি অফ জামাত ইসলাম এবং আউটসাইড ইন আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। জুলাই সনদের পক্ষে তো আমরা এই কারণেই তো আমরা বলতে চাই যে আপনি একটা সংস্কার করেন। আপনি বলেন যে 2বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হইতে পারবে না, কারণ আপনি এই জাজমেন্টের উপরে ভরসা করেন না যে তারেক রহমান 10 বছর থাইকা নিজে থেকে ক্ষমতা ছাড়িয়ে দিয়ে চলে যাবে, অথবা ডাক্তার শফিকুর রহমান এটা ছাড়িয়ে দিয়ে চলে যাবে। এই ভরসা আপনি করেন না। আমরা সিস্টেম ডেভেলপ করি। এই যে আপনি বললেন যে জামাতকে যদি আমরা একটা পাবলিক সমালোচনার মধ্যে না রাখি, তাহলে জামাতের রাজনীতিও একটা ফ্যাসিবাদী প্রবণতার দিকে যাইতে পারে, কোট আনকোট। আই অ্যাগ্রি উইথ দ্যাট। এটা শুধু জামাতের জন্য সত্য না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য সত্য। এই কারণে আমাদের সমাজে সিভিল সোসাইটি থাকতে হবে। এই কারণে খালেদ ভাই আপনাকে কথা বলতে হবে, এই কারণে আমাকে কথা বলতে হবে, এই কারণে শামীম ভাইকে কথা বলতে হবে যে কেন জাতীয় পার্টি এই বাজে রাজনীতি করলো গত 10 বছর। সেই প্রশ্নের উত্তর তাকেও দিতে হবে। আমরা সবাই মিলে যদি এটা না করি, তাহলে আপনি কোনোদিন কারো উপর ভরসা করে যাইতে পারবেন না। অবশ্যই সবাইকে দিতে হবে। আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি, ডক্টর গালিব, আপনার সঙ্গে কথা বলা মানে দর্শকরা হয়তো জানে না, আমি ক্যামেরার বাইরেও ডক্টর গালিবের সাথে কথা বলতে চাই, বলি, এবং তার কথা তো আমি শুনি। সেই জন্য আপনার সাথে কথা বলতে সময় আমি আপনাকে কোট করি যে এই যে আবুল সরকার গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আপনি মন্তব্য করেছেন, আপনাকে কোট করি, ধর্মের বিশ্বাস, শিক্ষা এবং নবী রাসূলের প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে, মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক স্বাধীনতা নয়, বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা। আমি আপনার এই বক্তব্যকে কনফার্ম করছি না, কিন্তু পাশে আরেকটা ব্যাপার রাখতেছি, আমরা কিন্তু অনেক বক্তাকে ধর্মীয় বক্তব্য বা ওয়াজের লিবাসে এমন সব কথা বলতে শুনি যেই কথাগুলি আসলে মানে আপনি যাদের কথা বলছেন তাদের জন্য অনেক সময় অবমাননাকর। কিন্তু আমরা জামায়াতকে দেখি না যে এই কথাগুলিকে কনফ্রন্ট করতে অনেক বানোয়াট হাদিস বলা, অনেক রকম গালগপ্প বলা, শুধু ইসলাম ধর্মকে একটা অন্য জায়গার মধ্যে থেকে চলা, মানে আপনাদের যে শিক্ষা সে শিক্ষার বাইরে গিয়ে বলা, সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না। কিন্তু আমরা প্রতিবাদ দেখতেছি এইটার ক্ষেত্রে। এই প্রতিবাদ কি পিক এন্ড চুজ করা কিনা? না খালেদ ভাই, দেখেন এইখানে এই যেই ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে, উনি যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলছেন, এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজের কোনোভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না। এটা আলোচনার বাইরে রাখতে হবে। এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একটা সভ্য সমাজের জন্য অ্যাপ্লিকেবল না। আমাদেরকে যদি আলাপ আলোচনা করতে হয়, বাইরের এক্সাম্পল নিতে হবে। যেমন আমি আরেকটা সুইটেবল এক্সাম্পল দিই। আপনি দেখছেন তুলি আপার বিপক্ষে একটা মামলা হয়েছে গতকালকে, ধর্মীয় অনুভূতি আপনার আঘাত দেওয়ার জন্য। এই মামলাটা যদি আপনি দেখেন, উনি যেটুকু বলছেন সেটুকু ইমপারফেক্ট, এটা মানে বলা ওনার উচিত হয় নাই। কিন্তু এইটুকু ইমপারফেকশন কারেকশনের সুযোগ থাকা উচিত। এইটুকু ইমপারফেকশনের কথা আমরাও অনেক সময় বললে আপনি তার নামে মামলা করে দিবেন, এটা কোনো ওয়ে হইতে পারে না। তো ধর্মীয় অনুভূতি এইটা সমাজে পলিটিক্যাল ইউজ হয়। ধরেন জামাতের লোকদের নামেও কিন্তু ধর্মীয় অনুভূতির মামলা করছিল হাসিনা, এবং তাদেরকে অ্যারেস্টও করছিল এই মামলায়। আজকে তুলি আপার বিপক্ষে যে মামলা হয়েছে, এটাও পলিটিক্যাল। তো আমাদেরকে দুইটা জিনিসকে আলাদা করতে হবে। একটা হলো যে সমাজে ধর্মের ব্যাপারে রেকলেস হইয়া মানুষ উল্টাপাল্টা কথা বলবে, এটা সমাজে থাকা উচিত না। এখানে আমাদের একটা বাদ দিতে হবে। বাট এট দ্য সেম টাইম আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনি হয়তো জানার জন্য বলছেন, বোঝার জন্য বলছেন, সেটাকেও আপনি ধর্মীয় অবমাননা হিসেবে পলিটিক্যালি তুলা ধরে আঙ্গুল তুলবেন, এটা ঠিক না। জামাতের দিক থেকে রিলিজিয়াস লোকদের যে কথাবার্তা, সেটার মধ্যে যদি অফেন্সিভ কিছু থাকে, এটা জামাতের যেমন কল আউট করা দরকার। আবার দেখেন, জামাতের সাথে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় স্কুল অফ গ্রুপের কিছুটা কনফ্লিক্টের জায়গাও আছে। তো জামাতের জন্য এটা কঠিন। আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের মধ্য থেকে এটা আসা উচিত আর কি। এটা শুধু জামাতে যে পলিটিক্যাল পার্টি হিসাবে না, বরং সামগ্রিকভাবে আলেম ওলামাদের মধ্য থেকে এটা আসা উচিত। আমি একটু আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণেই এটা নিয়ে হয়তো আমাদের কথা বলার দরকারও, আবার কথা বলার থেকে যেমন ডক্টর গালিব বলতেছেন যে এটাকে আলাপ আলোচনার বাইরে রাখাও একটু দরকার। আমি এটা মেনে নিলাম। আমি এরপরে আবার এই প্রসঙ্গের মধ্যে আসবো। শুধু খালেদ ভাই, আরেকটা জিনিস বোধহয় আমরা এখানে বলতে পারি, সেটা হলো যে দেখেন, এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ, বাংলাদেশের আইনে অপরাধ, ওনাকে অ্যারেস্ট করা হবে, সেটা ঠিক আছে। কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যরা আইন হাতে তুলে নেয়, সেটাও অ্যানার্কি। আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্যকে
কিন্তু গালিব, আপনি কি সিরিয়াসলি আপনি মনে করেন যে একজন পালাকার, যে এই পালা 30, 35, 40, 45 বছর ধরে এই পালাটা এমনিই চলে আসতেছে, এই পালার মধ্যে পক্ষ বিপক্ষ ধরে তাদের মতো করে তারা এটা বুঝান, এই বোঝাটা আসলে ইসলামের কোনো ক্ষতি করে বা ইসলামের অনুভূতির কোনো একটা খালেদ কাজ ভাই, করতে পারে? এই ল্যাঙ্গুয়েজে যদি হয় তাহলে আমি সিরিয়াস কোশ্চেন তুলবো। আপনি আপনি মানে এই ল্যাঙ্গুয়েজটা তো এখানে এই facts ল্যাঙ্গুয়েজটা তো নাই। নতুন করে আসে নাই আর কি, মানে এটা 2001 না, সালে আগে থাকলে আগেও রং, আগে যদি থাকে আগেও রং, এটা আপনি কোনোভাবে জাস্টিফাই না। কিন্তু, কারণ হচ্ছে আপনি না। যদি ল্যাঙ্গুয়েজটা দেখেন, এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, যে আলাপ আলোচনা হইতেছে সেই আলাপ আলোচনার কোনো মেরিট আমি দেখি না। এটা আগে থাকলে আমি মনে করি এই পুরো জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। এই ল্যাঙ্গুয়েজে এইভাবে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল দেখি না। আপনি কি মনে করেন যে ধরেন আমি একটা ইনকারেক্ট জিনিস বললাম, আমি ফ্যাকচুয়ালি একটা রং জিনিস বললাম, বা আমি মনে করেন আপনার কথাটার মানে আপনি যে সেই ভালোটা আমি স্বীকার করলাম না, সেইটা কি আমার মানে ফৌজদারি অপরাধ হওয়া উচিত? হ্যাঁ, দেখেন কেন আমি বলি খালেদ ভাই, যেমন আমি যদি আপনার নামে একটা মিথ্যা কথা বলি, আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলি, অথবা আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে পাবলিকলি আপনাকে ডিফেম করি, তাহলে অফকোর্স এটা ফৌজদারি না হলেও মানহানির মামলায় যাবে। রাইট, শামীম ভাই ভালো মানুষের ক্ষেত্রে সত্য, মানুষের তাই না? ক্ষেত্রে সত্য, রাইট। একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে। এখন দেখেন, নবী এবং রাসূলকে আমাদের সমাজের লাখ লাখ হাজার হাজার মানুষ তার নিজের সম্মানের চাইতে বেশি ভালোবাসে। Right. তো আপনি যদি সেটাকে অফেন্ড করেন, ইট গোস এক্স্যাক্টলি টু দ্য সেম পয়েন্ট। তাদের এন্ড সেকেন্ড, তাদের তাদের এবং second, তাদের সম্মান ডিফেন্ড করার ক্ষমতা তো তাদের আছে, তারা তো এরকম বলে নাই। মানে আপনি কি এটা মানে স্ক্রিপ্ট দিয়েও আপনি এটা বলতে পারেন যে মানে আসলে মানে ওই সম্মান ডিফেন্ড করার দায়িত্ব আল্লাহ মানুষকে দিছে? না, ডেফিনেটলি দেখেন, ইসলামে হালাল হারামের বিধান আছে, তাই না? আছে তো, হালাল হারামের হ্যাঁ। বিধান হলো যে মানে আপনি সেটা ব্যক্তিগত এমন- অপরাধ, আমি হারাম করলাম, আল্লাহ আমার বিচার করবে। না, আপনি নবী রাসূলের ব্যাপারে এরকম অফেন্সিভ বক্তব্য বলতে পারবেন না, না, এটা সেটা সমাজে স্ক্রিপ্টে, কেওয়াস তৈরি করবে। সেটা স্ক্রিপ্টে আছে কিনা, স্ক্রিপ্টেড কিনা? না, আপনি যদি ফিকে যান, আলাপ আলোচনার মধ্যে যান, না, ফিকের মধ্যে একেবারে ফিকে তো- ভেরি স্পেসিফিকলি এই পজিশন আছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ইনসাল্ট করে কথা বলে, তাহলে সেই ইনসাল্ট করে আপনার কথা কাছে বলতে তার ওই ঈমানের ব্যাপারে প্রশ্ন আপনার কাছে হয়। আপনার কাছে ওই ভিডিওটা দেখে মনে হয়েছে যে তিনি মহানবীকে না, ইনসাল্ট আমি করতেছেন, এই ল্যাঙ্গুয়েজ নিতে পারি না। তিনি Definitely, মহানবীকে দেখেন, ইনসাল্ট করতেছেন, এটা মনে হয়েছে কিনা? এক্স্যাক্টলি আমার কাছে এটা মনে হয়েছে, ডেফিনেটলি। কিন্তু Okay. আমি দেখেন, আমি হচ্ছে, আপনি যদি ধর্মের ব্যাপারে একাডেমিক আলাপ আলোচনা করতে চান, ফিলোসফিক্যাল আলাপ আলোচনা করতে চান, আমি মনে করি সমাজে সে পরিবেশ থাকা দরকার। কিন্তু আমি সমাজের মধ্যে যে সমস্ত লোকদেরকে অত্যন্ত নিচু এবং ইতর স্তরের শব্দ দিয়ে এটাকে আপনার আঘাত করার যে প্রবণতা বিভিন্ন জায়গায় দেখি, এটার ব্যাপারে আমি খুবই ডিস্টার্ব। আমি এইটাকে স্বাধীনতা দিতে ইন্টারেস্টেড না। আমার কাছে মনে হয় যে এটা স্বাধীনতার ব্যাপার না। আমার কাছে মনে হয় যে আমি যতদূর বুঝি, আমার কাছে মনে হয় যে গালাগালি, মিথ্যা কথা, এগুলির আয়ু খুব কম, এগুলির ব্যাপ্তিও খুব কম। মানে এটা 1400 বছর ধরে চলে আসতেছে বা 2000 বছর ধরে চলে আসতেছে, ভালো লোকদের, মহান লোকদের গালাগালি করা। গালাগালি বা মিথ্যাও যদি হয়, সেইটার ক্ষেত্রে সেটা যায় না। আমি যদি বলি যে 1400 বছর আগে বা 570 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে 610-এর নবুয়ত প্রাপ্তি থেকে শুরু হয়ে যত দিন গেছে, একদিনও হয়তো এরকম যায় নাই যে তাকে তার নিজের দলের লোকদের, নিজের গোষ্ঠীর লোকদেরও গালাগালি না শুনতে হয়েছে। বাট আমি জানি না, সেই জন্য আমি স্ক্রিপ্ট খোঁজ করতেছিলাম যে এইটার জন্য তার ফৌজদারি শাস্তি দেওয়ার দরকার আছে নাকি তাকে আসলে মানে। না, আপনি যদি পানিশমেন্টের জায়গায় প্রশ্ন তুলতে চান যে ধরেন যে এটার পানিশমেন্ট প্রসিডিউরটা কি হবে, তাহলে এটা নিয়ে ধরেন আলেম ওলামাদের আলাপ আলোচনা করতে হবে। একজন যদি ধরেন যে ফার্স্ট টাইম অফেন্স যদি হয়, সে যদি সরি বলে, তার কারেকশনের সুযোগ থাকা উচিত, তাই না? সেন্টেন্সিং ইজ এ ডিফারেন্ট জিনিস। আপনি যদি গিলটি নন গিলটি বলেন, তাহলে আমি বলবো যে হি ইজ গিলটি। সেন্টেন্সিং নিয়ে যদি আলাপ করতে চান, তাহলে আমি বলবো দ্যাট উইল বি কমপ্লিটলি। এই গিলটিটা আপনিই বলতে চান? না, আমি বলতে চাই না। আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে উনি গিলটি। এখন আপনি কিভাবে কালেক্টিভলি গিলটি বলবেন, সেটা তো আইনের প্রশ্ন। ওকে, আমাকে একজন বলছেন, আমি একটু যাচ্ছি বেরিসা পাটোয়ারির কাছে। বেরিসা পাটোয়ারির কাছে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের কথা আছে, আমরা বেরিসা পাটোয়ারির কাছে যাচ্ছি। একজন, উনার নাম মমিন 9894, মানে এটা হয়তো উনার নাম না, কিন্তু উনি অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন, দেখে আমি একটু পড়ে শোনাচ্ছি। খা মহিউদ্দিন, আপনার ইসলামের নলেজ খুব সীমিত, আপনি এই আলোচনা বেশি টানাটানি না করে যে বিষয়ে আপনার এক্সপার্টিজ আছে সেটা নিয়ে আলোচনা করেন। আমি খুবই দুঃখিত, আপনার কথা সত্য, আসলে আমার ইসলামের নলেজ খুব সীমিত, কিন্তু আমার খুব বেশি নলেজ আসলে কোনো বিষয়ে নাই আপনাকে। সো আমি যাচ্ছি বেরিসা শামীম আদার পাটোয়ারির কাছে। বেরিসা শামীম আদার পাটোয়ারি, বিগত 35 বছরে কখনো জাতীয় পার্টির ভেতরে বিএনপি পন্থী, কখনো আওয়ামীপন্থী গোষ্ঠী, এই কারণে জাতীয় পার্টি বারবার ভাঙনের মুখে পড়েছে। কিন্তু বাইরে থেকে এটা মনে হলো জাতীয় পার্টির রাজনীতি, মানে কেউ কেউ বলছেন আসলে নিয়ন্ত্রণ করে ঢাকা ক্যান্টনমেন্ট এবং ভারত।
যেমন আমরা যদি বলি জিএম কাদর ভারতপন্থী গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বলতে হবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বরাবরের মতো সামরিক গোয়েন্দা বলয়ে থেকে রাজনীতি করছেন। এ পর্যবেক্ষণের সাথে আপনি একমত হবেন কিনা? মানে কখনো ভারত, কখনো ক্যান্টনমেন্ট, আপনারা কখনো আর জনগণের কাছে যাবেন কিনা? বেশ পাটোয়ারি। না না, অনেকগুলো 91 সালে জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল। 96 সালে 17% বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিয়েছিল। বিদেশি অনেকের সাথে অনেকের সম্পর্ক থাকে, কিন্তু ভোটের দিন এদেশের মানুষ যেটা করে সেটাই হয়, যদি সুষ্ঠু ভোট হয়। আর আপনারা যে বিষয়ে ডিসকাশন করছিলেন বাউলদের বিষয় নিয়ে, এটা আমাদের পেনাল কোডেই অপরাধ। যদি কেউ কোনো ধর্মকে, যে কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলে, এটা শাস্তিযোগ্য, পেনাল কোডের অপরাধ আছে। আপনি নুপুর শর্মার এক্সাম্পল দেখেন, ভারতে বিজেপির নেতা, বাগ্মী নেত্রী, অসম্ভব কথা বলতেন। উনি হঠাৎ করে মহানবী সভায় বাজে কমেন্ট করলেন, পুরো মিডল ইস্ট ভারতীয় পণ্য বাতিল করা শুরু করলো, সুপ্রিম কোর্ট দেখে দেখে শাসিয়েছে। তারা আপনি ধর্মীয় এবং অনুভূতি, তাকে বিজেপি থেকে ব্যারিস্টার পাটোয়ারি, আপনি ধর্মীয় অনুভূতিতে জি। মানুষের আঘাত দিবেন, এটা কোনো অপরাধ হিসেবে বিবেচিত হবে না। যে যার মতো করে যার ধর্মকে গালাগালি না। করবে, সেইটা যে এটা করা হবে, এইটা এইটা এটা এটা কিন্তু আমি কখনোই এটা ভালো মনে করি না। আমার কাছে Right. কথা হইলো যে আমি- আমার কাছে কথা হলো যে ওই কন্টেন্টটা Reaction তাই টা। ছিল কিনা। আর দ্বিতীয়, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমি আপনাকে বলতে জি। পারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত কি শুধু সংখ্যা গুরুদের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশে? আপনি সবার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, তো আমি যেটা নিয়ে শঙ্কিত সেটা জি। হচ্ছে রিয়াকশনটা। রামদা হাতে একজন বাউলকে মারতে মারতে পুকুরে ফেলে দেওয়া হলো, এইটা রিয়াকশনের দরকার ছিল না। আপনি মামলা করতে পারেন, পুলিশ মামলা নিবে, অ্যারেস্ট করবে, দ্যাটস অল। সমস্যাটা ওইখানে হয়ে যাচ্ছে। ঠিক ওই জায়গায় জিনিসটা আর আইনের মধ্যে থাকছে না, ব্যাখ্যার মধ্যে থাকছে না, একটা আবেগ ক্ষোভের মধ্যে চলে যাচ্ছে। গত 1-1.5 বছরে অনেকগুলো মাজার ভাঙা হয়েছে, অনেকগুলো লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, 2-4টা, বেশ কয়েকটা। এই ঘটনাগুলো খুব ইঙ্গিতবাহী, এবং এটা জামাতকেও খুব সতর্কতার সাথে দেখতে হবে। কারণ জামাত যখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে যে ফরম্যাটে থাকবে, এই দায়গুলো কিন্তু জামাতের উপর না যাবে না, না, আপনি নেওয়া জামাতের হবে। উপরে যেহেতু দায় তারা- দিচ্ছেন বেরসে পাটোয়ারি, জামাতের উপরে দায় দিচ্ছেন, কিন্তু না, আমার কিন্তু জামায়াতের রাজনীতি আমি পর্যবেক্ষণ করি। আর আপনি কি জাতীয় পার্টির দায় দেখেন না? জাতীয় পার্টি কিন্তু না। এই ধর্মটাকে যেভাবে ব্যবহার করেছেন, তার জাতীয় পার্টির জন্ম লগ্ন থেকে এই দায়টা নিয়েও যদি একটু আপনি আমাদের বলতেন, যেভাবে এরশাদ সাহেব মাজারগুলিতে গিয়েছেন, মসজিদে গিয়েছেন, মানে আপনি যদি সেইটাও একটু বলতেন তাহলে একটু জি, সুবিধা হতো। আমি বলছি, জি। এরশাদ স্যার শুক্রবার ছুটি ঘোষণা করেছে, ওটা এখনো আছে। এরশাদ স্যার রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, এটা কয়েকবার সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। রাষ্ট্রধর্ম এরশাদ করেছে একবার, পরে আওয়ামী লীগ 15 অ্যামেন্ডমেন্টে ওইটা আবার নিয়ে আসছে, ওটা বাতিল করে আবার নতুন ভাবে নিয়ে আসছে। আর এরশাদ স্যার লাঙ্গল বন্ধেও তো বিশাল একটা আশ্রম করেছিলেন, জন্মাষ্টমী ছুটির দিন করেছিলেন। উনি বৈত্যবাদে বিশ্বাস করতেন, জন্মাষ্টমী ছুটি এরশাদের করা। এবং মন্দির মসজিদ সবগুলোর বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, পানির বিল এগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদ মন্দির গির্জা সবকিছুর। যাক, ধর্ম খুব ক্রিটিক্যাল ইস্যু। এবং আমি কেন জামাতের কথা বলছি, কারণ তারা এট দ্য মোমেন্ট অ্যাপারেন্টলি লার্জেস্ট দল যারা ইসলামিক। এবং ওই যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আমরা সেই দায় আমাদের উপর আসছে, পলিটিক্যাল দায় আসছে না, ওরকম জামাতের উপরও এগুলো দায় আসবে এবং আরো বড় আকারে আসবে। এটা আমার পলিটিক্যাল অ্যানালাইসিস। নাও ভোটে অংশগ্রহণ করা, অনেকেই বলতে পারে কেন করলেন, আমরা করলাম না, আপনারা কেন করলেন। এটা হতে পারে, 18 সালে সবাই অংশগ্রহণ করেছিল। পৃথিবীর কোন পেনাল কোডে ভোটে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ? আমরা এটা দায় কিছু আছে, আমি অস্বীকার করছি না, আমাদের কিছু দায় অবশ্যই আছে, স্বীকার করতে হবে। বেরসে পাটোয়ারি, না। আপনি পেনাল কোডে গেলে আপনার সাথে তো আর কথা কয়ে পারবো না, কিন্তু আপনি আপনার কোডে বলেন, হায়দারি পাটোয়ারি কোডে আপনি ঠিক কাজ করছিলেন কিনা? আমি এখন নির্বাচনের কোডে বলছি। জি। নির্বাচনের কোথায় বলা আছে আপনি ভোটে অংশগ্রহণ করলে পরবর্তী ভোটে অংশগ্রহণ করতে পারবেন না? নির্বাচন যে আরপিও আছে আমাদের, কোথায় আছে? এটা পলিটিক্যালি অনেকে আমাদের পারবেনি, কিন্তু আওয়ামী লীগ যেখানে 2018 সালে এই নির্বাচনটা করার পর 2024-এর নির্বাচনটাতে আপনারা কোন মুখে গেলেন পাটোয়ারি? এটা নিয়ে আপনার সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। এইটা কি এই ইলেকশনটাতে যাওয়া মানে আওয়ামী লীগকে এক ধরনের লেজিটিমেসি দেওয়া? না, এটা তা না। শামীম ভাই, আপনারা তো গভর্নমেন্টও ছিলেন, তাই না? হ্যাঁ, 14 থেকে 18 আমাদের একটা অংশ গভর্নমেন্টে ছিল। দেখুন, এখন আসে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে। রাইট। 86 ভোটে বিএনপি বয়কট করলো, ভোটে গেলেন শেখ হাসিনা আর গেলেন জামাত ইসলামী। 86-তে সে ভোটটা বিএনপির চোখে ন্যাক্কারজনক ভোট। আর 194 দিন কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য আন্দোলন করলো, জামাত করেছে, জামাতের আইডিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট, ভালো আইডিয়া, সেটা আওয়ামী লীগ অ্যাডপ্ট করেছে, জাতীয় পার্টি। 194 দিন আন্দোলনের পরে 15ই ফেব্রুয়ারি
একটা সম্পূর্ণ বাকওয়াস ইলেকশন করলো বিএনপি, করে আবার একটা অ্যামেন্ডমেন্ট করে সংসদ ভেঙে দিল। তা খারাপ ইলেকশন কে করে নাই? না না ডিগ্রি ভ্যারি করতে পারে, সবাই করেছে। না না বেরিসে পাটোয়ারি, আমরা যদি এইটাকে একদম, আমি জানি না বাগধারাটা ঠিক মতো প্রয়োগ করা হলো কিনা, এইটা একদমই শাক দেয়া মাছ ঢাকা। মানে আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করছেন, তখন আপনি বললেন আপনার খালাতো ভাইও তো করছে, কিন্তু এইটা কি আপনার করাটাকে জাস্টিফাই করে কিনা? না, ওইটার কারণে আপনি আমাকে ভোটে ব্যান করতে পারেন না, আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে পলিটিক্যালি ব্লেম করতে পারেন, আমার ভোটারদের মধ্যে কিছু অংশ ছুটে যাবে, অন্যরা আমাকে ভোট দিবে না, ফ্লোটিং, এটা হতে পারে, পলিটিক্যাল মাঠে খেলা হবে। কিন্তু ওই যে ব্যানের দাবি যেটা, ওই কারণে 3 বার আওয়ামী লীগ খারাপ ইলেকশন করেছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা আমি ঠিক আছে, শেষ করি। এই ব্যানের দাবিটা নিয়ে আমি একটু ডক্টর গালিব একটু জানতে চাইবো, কিন্তু বেরিসে আমার পাটোয়ারি, এলাও করলে আমি শামীম ভাইকে একটা কোশ্চেন না না করতে চাই। এটা আপনি একটু শেষই করেন। হ্যাঁ গালিব, এটা নিয়ে আপনি একটু প্রশ্ন করেন, আপনি একটু মনে রাখেন যে এটা নিয়ে আপনি একটু বলবেন তো, যে উনি একটা স্পেসিফিক প্রশ্ন করছেন যে ব্যান তো হইতে পারে না, তার ভোট কমবে, সেইটা জনগণকে জবাব দেবে, এটা আপনি বলবেন, কিন্তু আমাদের কথা শামীম পাটোয়ারি একটু শেষ করে নাকি আজ আসতেছি আপনার কাছে, আপনি একটু মনে রাখেন। আমার কথা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগ 11 বছর খুবই কোশ্চেনেবল ভাবেই ক্ষমতা ছিল, আমি স্বীকার করছি। 14, 18, 24, 11 বছর না, 10 বছর 6 মাস অবশ্যই কোশ্চেনেবল। এখন এই জন্য আপনি 3টা ভোট বা 2টা ভোট আওয়ামী লীগকে বাদ দিবেন, সাথে জাতীয় পার্টিকেও বাদ দিবেন, এরকম একটা আমরা কথা শুনি। 3 গেছে 3 যাবে। তাহলে আওয়ামী লীগকে যে গ্রেনেড মারা হয়েছিল 21শে আগস্ট, তাহলে কি জামাত বিএনপিকেও 21শে আগস্টের মতো গ্রেনেড মারতে হবে? বিএনপির আমলে 63 জেলায় বোম ফুটেছিল, তাহলে আবার কি 63 জেলায় বোম ফুটাতে হবে? মানে না না, কিন্তু আচ্ছা ঠিক আছে, ফুটাইতে হবে না, ফুটাইতে হবে না, কিন্তু বেরিসে পাটোয়ারি, আপনি একজন জুরিস্ট, আপনি বলেন তো যে এই 14, 18, 24 এই 3 নির্বাচন করার জন্য এবং আমাদের মাথায় জগদ্দল পাথরের মতো চাইপা থাকার জন্য আপনি কোনো শাস্তি রেকমেন্ড করবেন না? কোনো শাস্তি হবে না? মানে শাস্তিটা জনগণকেই দিতে হবে, এর বাইরে আর কি শাস্তি দিবেন? দেশ যদি বাঁচাতে চান, দেশে যদি অন্তর্ভুক্তি আপনি বিলিভ করেন, দেখেন 14 সালে অন্তর্ভুক্তি ছিল না, এটাই কিন্তু প্রবলেম, এবং সেখান থেকেই সংস্থার সূত্রপাত হয়েছে। 72 সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিয়েছে, ওখান থেকে সূত্রপাত হয়েছে, কারণ অন্তর্ভুক্তি ছিল না। এখনো যদি অন্তর্ভুক্তি না রাখেন, সমস্যাটা সমাধান হবে না। আমি একটা প্রশ্ন করে ছেড়ে দিই, যখন 21শে আগস্ট বোম মারা হলো, তখন জামাত ইসলামী যে আচরণটা করেছিল, এটা কি ইসলামে জাস্টিফাইড কিনা? মানে ইসলাম একটা অন্যায়ের প্রতিবাদ করবে, ন্যায় বিচার চাবে, নাকি জজ মিয়ার নাটক করবে? ওকে, আপনি এটা বলবেন ডক্টর গালিব, কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, ইসলামিক আচরণ কি খালি জামায়াতে ইসলামীরে করতে হবে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ কাউরে করতে হবে না? ইসলামের স্পিরিট সবাইকেই নিতে হবে, কিন্তু জামাতে ইসলামিক স্পিরিটে আপনি 3টা উদাহরণ দিলেন, শুক্রবার ছুটি করছে, ইসলাম ধর্ম রাষ্ট্র করছে, আর কোন ভাবে ইসলামরে অনুসরণ কইরা একটা মানে যেটাকে বলে হচ্ছে যে আপনি তো অন্যায়কারীর সাথে থাকতে পারবেন না, আপনি তো যে চোর তার সাথে থাকতে পারবেন না, আপনি চোরের সাথে শুধু থাকেনই নাই, সে চোরকে মহান বানাইছেন, এটা কেমনে সম্ভব? দেখুন, একটা বাস্তবতা হলো খালেদ ভাই, আমি যেটা অনুভব করছি বাংলাদেশের থেকে ঘুরে ফিরে, এবং মহাসচিব হওয়ার পরে সব জেলার খবর আসে, দেশে ইসলামাইজেশনের একটা নীরব বিপ্লব হয়ে গেছে। এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের যারা ইয়াং কিশোর বালক, তারা যুবক হয়েছে আওয়ামী লীগের খারাপ কাজ দেখে দেখে। তারা আওয়ামী লীগের কাজটার কারণেই সেটাকে ইন্ডিয়ারও খারাপ কাজ ভেবেছে, অ্যান্টি ইসলাম কাজও ভেঙেছে, এবং তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে, রাইট অর রং, কিন্তু তাদের মধ্যে একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিক্যাল চেতনা চরম ভাবে আসছে। এটা তো কোনো অন্যায় কিছু না, ডেমোক্রেটিক্যালি আসছে, যেটা আপনার ছাত্র সংসদ নির্বাচনও দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রবলেমটা হলো যে এটার সাথে 71-এর একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় অনেক সময়। তো ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু শার্প দুভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে প্রো 71 মোরাললেস, আরেকটা হবে অ্যান্টি, আমি শেষ করে দিচ্ছি, অ্যান্টি 71। এইখানে বিএনপির মতো মধ্যপন্থার দলগুলো খুব ডিফিকাল্টি ফেস করবে, দেখা যাবে জামাত এবং আওয়ামী লীগই আবার স্ট্রংলি দুটো পক্ষ লিড করবে, এটা সম্ভাবনা কিন্তু আছে। আমি বেরিসে পাটোয়ারি একটা কথা বলে রাখি, আমি আপনার এই বক্তব্যের সাথে আমি একমত না। বাংলাদেশে ইসলামাইজেশন হয় নাই, বাংলাদেশের তরুণরা ইসলামিক রাজনীতির দিকে গেছে, সেটা আমি মানি না। এইটা আমি তখনই মানবো যখন আমি দেখবো বাংলাদেশের লোক ঘুষ খায় না, বাংলাদেশের লোকজন অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। এইটাকে যে ইসলামাইজেশন বলে, এই ইসলাম আমি মানি না। এই মুখে আমাকে 2টা গালি দিয়া 4টা এটা করে, এটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না। যেদিন থেকে বাংলাদেশের মানুষ বলতে পারবে যে আমি ঘুষ খাই না, আমি টেন্ডারবাজি করি না, আমি অন্য জায়গায়
কোনো অন্যায় করি না, তখন আমি বুঝবো যে এটার মধ্যে ইসলামাইজেশন হয়েছে। যেহেতু এটা ইসলামাইজেশন না, সেহেতু এটা টিকবে না, এটা পলিটিক্যাল ইসলাম, এটার মধ্যে ঝামেলা হবে। দেখি আমি একটু ডক্টর গালিবের কাছে যাই। ডক্টর গালিবরে আমি 2টা পয়েন্ট একটু নোট করতে বলছিলাম, ডক্টর গালিব নিশ্চয়ই নোট করছেন। ডক্টর গালিব, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পরীক্ষা করছে ভারত, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দর্শকদের কাছে জানতে চেয়েছি, প্রিয় দর্শক, ইউনূস সরকার এভাবে হাসিনাকে ফেরাতে পারবেন বলে মনে করেন কিনা? শতকরা 17% মনে করেন পারবেন, 83% মনে করেন পারবেন না। 16,000 দর্শক ভোট দিয়েছেন। ডক্টর গালিব, এইটার মধ্যে 2টা প্রশ্ন। একটা প্রশ্ন তো হচ্ছে ব্যান কেন করা, আর অন্তর্ভুক্তি না করলে ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি হইতে পারে কিনা। দেখেন, অন্তর্ভুক্তি আপনি কাকে নিয়ে করবেন? অন্তর্ভুক্তি করবেন যে আপনার পলিটিক্যাল প্রসেসের পার্ট, তাই না? যে পলিটিক্যাল প্রসেসটাকে শেষ করে দিয়ে নিজে ফ্যাসিস্ট হয়ে গেছে, আপনারে গুম করছে, খুন করছে, আপনারে মাইরা ফেলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে 3টা ইলেকশন চুরি করছে, এবং সে একই জায়গায় আছে। সে এখনো মনে করে যে সেই বৈধ কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা। আপনি দেখেন এখনো সে হচ্ছে আপনার বাসে আগুন দেয়। তো এই রাজনীতিকে আপনি কিভাবে জায়গা দিবেন? এই রাজনীতিকে তো আপনার জায়গা, মানে আওয়ামী লীগ যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয় তাহলে তো আপনি তাকে স্পেস দিতে পারবেন না। আওয়ামী লীগ যদি একটা পলিটিক্যাল এন্টারপ্রাইজ হয় তাহলে আপনি তার ব্যাপারে কথা বলতে পারবেন। তো এখন আওয়ামী লীগের বিচার শেষ করার আগে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এটা তো একটা ক্রিমিনাল ইনস্টিটিউশন, যারা হচ্ছে একটা আপনার গণতন্ত্র বাদ দিয়ে মানে বিচারের মাধ্যমে একটা শুদ্ধিকরণ হইতে হবে, বিচারের মাধ্যমে একটা শুদ্ধিকরণ। ওকে, এটা আপনি এক্স্যাক্টলি। বলতেছেন। আর শামীম ভাই যে প্রশ্নটা লিগালি তুলতেছেন, এটা তো লিগাল মামলা না যে হচ্ছে আমি আগের ইলেকশনে গেছি বলে এখনকার ইলেকশনে যাইতে পারবো না। মামলাটা হলো যে আপনারা ফ্যাসিবাদের সাথে ছিলেন। শামীম, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আপনি যেটা বলছিলেন যে কিছু লোক হয়তো জাতীয় পার্টির ভোট দিবে না, কিছু লোক গালাগালি করবে, এই কিছু লোকের মধ্যে আপনি নাই কেন? আপনি কেন চিন্তা করলেন না যে জাতীয় পার্টি যে কাজটা করছে এটা ভুল, এই জাতীয় পার্টি করা যায় না? হোয়াটস ইউর ওন রিজনিং? না, না, আচ্ছা, আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছে যাব। ডক্টর গালিব, আপনি ধরেন জামায়াতকে যে সমর্থন করেন, জামায়াতের কাজকে 100% ঠিক হচ্ছে মেনেই আপনি করেন, বা এখন পর্যন্ত যত জামাত ইসলামী 71 সাল থেকে যখন আপনি তো সেই একই কারণে পাটোয়ারি করেন জাতীয় পার্টি? না, এখন দেখেন, এক্স্যাক্টলি আপনার উত্তর ঠিক আছে খালেদ ভাই। তো এখানে ইস্যুটা হলো যে কিছু কিছু অপরাধ এত বড় হয়ে যায় যে অপরাধটা থাকলে পরে আপনি আপনার পজিশন হচ্ছে আপনি রিনিউ করবেন। তো অপরাধ একটা পর্যায়ে থাকতে পারে মাইনর ইস্যু, যে ওকে আমি এইটুকু ইগনোর করতে পারি, যে এইটুকু ডিসএগ্রি করে বাকিটা করি। কিন্তু আপনার যদি 60% ভুল হয়, 40% রাইট হয়, তাহলে তার আপনি থাকতে পারবেন না। আমি একটা ছোট আমি পাটোয়ারির রাজনীতির রাইটটা কোনটা আমি তো এটা বুঝি না। রাজনীতির রাইটটা কোনটা সেটা আপনি আমাকে বলেন, কিন্তু আমি পাটোয়ারিকে সংসদে শেখ হাসিনার সামনে দাঁড়ায় শেখ হাসিনার যেই সরকারের সকল কিছুর যেভাবে নিন্দা উনি করছেন, টক শোতে গিয়ে উনি যেভাবে কথা বলছেন, তারপরেও কি আপনার মনে করেন, আপনার কি ভাল লাগবে শামীমা পাটোয়ারিকে ইলেকশন করতে আপনি দিচ্ছেন না? এটা আপনি জাস্টিফাইড মনে করেন? না, আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে আমার কোনো না, জামাত ইসলামীর কি এই অবস্থাটা ঠিক আছে যে পাটোয়ারি বা পাটোয়ারির মতো এরকম আরো আছেন কিন্তু কয়েকজন যারা জাতীয় পার্টি করলেও, আমি বলতেছি আর কি, আপনি ইনসাফের খাতিরে আপনি আমারে বলেন। এখন দেখেন, আমার পার্সোনাল পজিশন, আমার পার্সোনাল পজিশন হলো আমি যেটা চাই, আই ওয়ান্ট অ্যান এক্সাম্পল যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের একটা পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টের মধ্য দিয়ে এই দেশের রাজনীতিতে একটা এক্সাম্পল তৈরি হবে, যে যারা বুঝবে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে গেলে দ্যাট উইল নট গো আনপানিশড। এবং এটাতে যদি 2-4 জন ভালো লোকের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি এটা মাইনে নেওয়াই আমাদের জাতীয় ইন্টারেস্টের জন্য ভালো। ফেসিবাদের সঙ্গে ছিল, এটা সংজ্ঞায়ন হচ্ছে জাতীয় পার্টি করলেই ফেসিবাদের সঙ্গে ছিল, আওয়ামী লীগ করলেই ফেসিবাদের সঙ্গে। না খালেদ ভাই, আপনি যদি আমি মূলনীতি বললাম, এই মূলনীতিতে যদি ডেফিনেশনে জাতীয় পার্টি না পড়ে আপনি বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি মূলনীতি এগ্রি করেন, তারপরে বলেন যে একটা আলাপ আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এটা ঠিক করব। আমি জাতীয় পার্টির স্পেসিফিক বক্তব্য দিতে চাই না। আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবেন না, কারণ আওয়ামী লীগ এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা স্ট্রংলি সহযোগিতা করছে আপনি তাদেরকে মাপপা কিছু লোককে বাদ দিবেন, জাস্ট টু মেক অ্যান এক্সাম্পল। জাস্ট আস্কিং, এই ক্ষেত্রে কি আমরা এই দায়িত্বটা জনগণের কাছে দিতে পারি না, তাই না? যেমন কেন আমি কথা বলতেছি গালিব, আমি বলি, সেইটা হচ্ছে 2023-এর অক্টোবরে একবার আমি মানে ওপেন বলছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে শুধু চেয়ারটা ছাইরে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানায় ইলেকশন দেন, দেখি কয়টা আসনে জিতা আসেন। মানে আমার কথা হইল, জনগণ দিয়া প্রত্যাখ্যাত হওয়ার বা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার যে সুযোগটা গণতন্ত্রের আছে, সেইটা কি আমরা নিতে রাজি না? মানে ব্যাপারটা কি এরকম? না, এখানে দুইটা জিনিস। একটা হলো যে
এক পর্যায়ের অপরাধ আছে, যে পর্যায়ের অপরাধ হলে আমরা তাকে জনগণের কাছেই পাঠাই না। যেমন ধরেন একজন লোক দুর্নীতির কারণে অভিযুক্ত হইলো এবং সর্বোচ্চ আদালত থেকে পানিশমেন্ট হইলো, আপনি তার ব্যাপারে আর্গুমেন্ট করেন না যে আমি তাকেও নির্বাচন করতে দিব, দেখি জনগণ ভোট দেয় কিনা, বরং আপনি কিন্তু এই আর্গুমেন্ট করেন যেহেতু সে কনভিক্টেড সে ইলেকশন করতে পারবে না। ধরেন একজন ঋণ খেলাপি, তার ব্যাপারে কিন্তু আপনি এই আর্গুমেন্ট করেন না যে সে ঋণ খেলাপি, সো হোয়াট, পিপল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক, এটা কি দলের ক্ষেত্রেও ঠিক? আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না, কিন্তু দলই নামতে পারবে না, দলই কিছু বলতে পারবে না। আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না। আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাব। আমার নামে হাজার হাজার ফর ইনফাইনাইট টাইমের জন্য মনে করি না, কিন্তু একটা টাইম বিং আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি। কারণ আপনি যদি এখনই আওয়ামী লীগকে ইনরোড দেন, তাহলে আওয়ামী লীগ এখানে আইসা আবার কেওয়াস তৈরি করবে, কান সে তো আপনার এগেইনস্টে সন্ত্রাস করবে। আবার এই গেমের মধ্যে যাওয়ার কোনো মানে আপনি মনে করতেছেন ওকে যদি আপনি রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাহলে আর ও কেওয়াস করবে না, সন্ত্রাস তৈরি করতে পারবে না? আপাতত পারবে না, কারণ আপনি যদি তাকে নির্বাচনের বাইরে রাখেন, দেখেন আপনি সব নির্বাচনের বাইরে রাখলে আপনি আর এটা করতে পারবেন না, আপনি এরকম মনে করছেন। ঠিক আছে, আওয়ামী লীগের পলিটিক্যাল সাপোর্ট লেস দ্যান 10%, এই 10%ও আপনার পোলগুলো যদি এখন দেখেন, আগামী নির্বাচনে এই 10% এদিক ওদিক ভাগ হয়ে যাবে। আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন একটা নির্দিষ্ট সময় সে বাইরে থাকে, তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তাহলে ও কেওয়াসটা আর করবে না, যে কেওয়াসটা আপনি ধারণা করতেছেন যদি ওর ইলেকশনে আনেন তাহলে। আচ্ছা, কিন্তু আপনি তাকে ইনফাইনাইট টাইম, আমি ইনফাইনাইট টাইম বাইরে রাখার পক্ষে না। আমি মনে করি বিচারের পরে আপনার রিকনসিলিয়েশন শুরু করতে হবে। মোটামুটি 3টা নির্বাচন বাইরে রাখার ব্যাপারে পরিষ্কার। ব্যারিস্টার পাটোয়ারি আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী ওই সময় 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে জামাতে ইসলামের অবস্থানকে নিয়ে ইসলাম অনুমোদন করে কিনা। আপনি যদি ছোট্ট করে জবাব দেন। আমরা আসলে পাটোয়ারির সাথে কথা কম বলতেছি, আপনার সাথে কথা বলতে বেশি ভালো লাগছে। জোটে যখন জামাত ছিল, আমি যদি ওভারঅল তাদের পারফরম্যান্স দেখি, তাদের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 1 পয়সারও করাপশন করেন নাই, এটা তাদের এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছিল। আর আপনি যদি আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। বিএনপির মন্ত্রিসভায় আমি ধরে নিলাম সেই সময় 30-35 থেকে 40 জন লোক ছিল, এর মধ্যে করাপশন করছে কিন্তু আসলে 5-6 জন। বিএনপিরও 27-28 জন ছিল যারা করাপশন করে নাই। সংখ্যাটা বোধহয় আরেকটু কম হবে। আচ্ছা 22-23 জন, 17-18 জন। জামাতের যদি 2 জন করাপশন না করে 17-18 জন করে নাই, করে নাই 50%। এটা ব্যক্তির জন্য করে নাই, ব্যক্তির কারণে না সে ঠিক আছে, কিন্তু জামাতের যেহেতু 2 জনের 2 জনই করে নাই, এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট। আপনি প্রশ্ন তুলতে পারেন এই 2 জন যদি 60 হয় তাহলে কি তারা না কইরা থাকতে পারবে? দ্যাটস আ ভ্যালিড কোশ্চেন, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমি যদি ওনাদের সমালোচনা, আপনি যদি নেগেটিভ পয়েন্ট করতে চান, তাহলে আমি 3টা বড় পয়েন্ট বলবো। একটা হচ্ছে বিএনপির করাপশনের ব্যাপারে ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। 2 হলো বিচারপতিদের বয়স যখন বাড়ানো হয়েছে, এন্ডোর্স করছেন প্রতিটা কাজ, এন্ডোর্স করছেন মানে প্রতিটা কাজ এন্ডোর্স করছেন, এন্ডোর্স বলতে পারেন। ওকে, আই এগ্রি উইথ দ্যাট। সংসদে যখন প্রশ্ন উঠেছে, ছোট করে প্রশ্ন উঠছে, তখন প্রতিটা কাজ এন্ডোর্স করছেন। ওনারা মারা গেছেন, ওনাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু এই সংসদের ওই হ্যান্ডসার যদি আপনি পড়েন, প্রতিটা কাজ এন্ডোর্স করা হয়েছে, প্রতিটা কাজ। আচ্ছা না, আমার ওটা দেখতে হবে, আমি না দেখে বলতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। সেকেন্ড হইলো বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে, এটাকে ওনারা সমালোচনা করেন নাই। শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিট আছে, যে 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজ মিয়া নাটক করছে, ওনারা সেটার সমালোচনা করেন নাই। এটা অন্যায় কাজ করছেন, ভুল কাজ করছেন, ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে। কিন্তু ডক্টর কালিব, আপনি যত সহজে ভুল বলেন, জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা এত সহজে ভুল স্বীকার করাটা আমরা দেখি না। তারপরেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যে কারণ আপনার কথা যেহেতু তারাও শোনেন, নিশ্চয়ই এটাতে 100 এটার মধ্যে প্রভাব আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা একটু ডক্টর গালিবের কথা শুনলাম, আমরা একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারির কথা শুনি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমরা জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আসলে ভারত সফর করেছেন। তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু আমাদেররা এখনো জানি না যে এটার মধ্যে কি আলোচনা হয়েছে। আমরা কিন্তু এর আগে দেখছি যে জাতীয় পার্টি প্রধান ভারত সফর করতেন, ফিরে এসে সাংবাদিকদের বলতেন কিছু বলা যাবে না। আমার কাছে মনে আছে যে আমি একবার চেপে ধরছিলাম যে না, আপনাকে বলতেই হবে, আপনি বলবেন না কেন, আপনি একটা বিরোধী দলের প্রধান, তিনি, আপনি এটা কেন বলবেন না, কিন্তু তিনি আমারও বলেন নাই। এখন জে.এম. কাদের সাহেব কিন্তু আবারও ভারত সফরে গেলে কি আলোচনা হতো এখন, মানে ওই সময় ভারত সফরে গিয়ে কি আলোচনা হয়েছে তা প্রকাশ্যে কেন এখন বলতেছেন না? মানে তিনি কেন এখন আমাদেরকে জানাইতেছেন না যে তাকে আসলে কি চাপের মধ্যে দিয়ে যাইতে হয়েছিল, বা তিনি কি চাপের মধ্যে গেছেন, তাহলে আমরা এটা বুঝতে পারতাম।
আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু বলতো তারা ভারত যান যাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে ভারত সাহায্য করে। আপনার নিশ্চয়ই মনে থাকবে ব্যারিস্টার পাটোয়ারি, আপনি একটু আমাকে ব্যারিস্টার পাটোয়ারি আপনাকে নিয়ে আমি একটা মানে আপনার মন্তব্য নিয়ে আমি একটু বলতে চাই যে আপনি যে এরকম বলতেছেন যে আসলে দেশের রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন যে এই সম্ভাবনা আছে ভোটারদের কাছে গিয়ে বলার যে আমাদেরকে যদি ভোট দেন তাহলে আওয়ামী লীগের উপরে ব্যান লিফট করা হবে বা আওয়ামী লীগের ভোটকে আকর্ষণ করার জন্য। আমি আবারও বলি, আমি কিন্তু বাংলাদেশের মানুষজনকে যেরকম দেখি, বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা আদর্শের রাজনীতি করে এতদিন আওয়ামী লীগকে সমর্থন করছে, তারা আওয়ামী লীগকে ছেড়ে গেছে। তাদের সাথে ৭১ বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগের যে নাই এটা আমরা মাঠে ঘাটে এটা পাইছি। সেই ক্ষেত্রে তারা কিন্তু আর আওয়ামী লীগের ভোটার নাই, এটা হচ্ছে আমার মনে হয়। সুতরাং ওই কথা বলার আর কোনো প্রশ্ন আসে না যে আপনারা যারা আওয়ামী লীগ করতেন তারা আমাদেরকে ভোট দেন, তাহলে আবার আওয়ামী লীগকে রিইনস্টেট করা হবে। কারণ আওয়ামী লীগ সর্বশেষ আমরা আওয়ামী লীগের যে চেহারাটা দেখছি, আমরা তো বটেই, আরো অনেকেই হয়তো আওয়ামী লীগকে আর দেখতে চায় না ওই চেহারায়। এটা রিফাইন্ড হোক, এটা আমি জানি না এটা কি হবে, এটা একটা অন্য মানে আওয়ামী লীগ কিন্তু আর নাই। আওয়ামী লীগের মৃত্যু শেখ হাসিনাই ঘটাইছে। আসলে খুব স্ট্রং ওপিনিয়ন হইল আমার, কিন্তু আমার এরকমই মনে হয়। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা একটু। আমি আপনার সাথে সরাসরি ডিফার করবো না, এটা হতে পারে আপনার এনথিসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো ওই জন্যই তো আওয়ামী লীগ একটা ভোট করতে দিলে আওয়ামী লীগ ৫-৭% ভোট পেতো, জীবনে আর মুখ ফুলে কথা বলতে পারতো না। এখন আওয়ামী লীগ ভোট করতে না পারলে বলবে আমরা ভোটে জিততাম, এই জন্য আমাদেরকে ভোট করতে দেয়নি, এই সুযোগটা পেয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু ডক্টর গালিবের কাছে যাই। যে ডক্টর গালিব, আপনারাও কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে চান। আপনাদের যেসব প্রার্থীরা আছেন, আপনি এখন এটা বলতে পারেন, এটা কেন্দ্রের কথা না, আপনাদের প্রার্থীরা কিন্তু এই রোজা যেরকম পূজা সেরকম ধরনের কথা থেকে শুরু করে আমরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কারা করছে দেখো, বিএনপি এরা করছে, আমরা অত দুষ্ট না, বিএনপি যত দুষ্ট আওয়ামী লীগের জন্য, ওইরকম ভাবে কথা বলতে চান। এটা কি ওই ভোটগুলির জন্যই? এটা স্থানীয় পর্যায়ে যারা বলে, আমি যদি মানে অবজার্ভ করার চেষ্টা করি তাহলে আমি এগ্রি করি, হ্যাঁ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আছে বলে তারা মনে করে, এবং সেই জায়গা থেকে হয়তো কেউ এটা করার চেষ্টা করতেছে, এবং এটার মধ্যে দিয়ে তারা যদি আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে নর্মালাইজ না করে এবং তাদেরকে যেন বিচারের বিয়ন্ডে কোনো এক্সকিউজ না দেয়, এটা হচ্ছে আমাদের দেখার জায়গা। কিন্তু আমি ওভারঅল যেটা মনে করি যে বাংলাদেশের ভোটিং ল্যান্ডস্কেপ পরিবর্তন হইতেছে। বাংলাদেশে একটা ইয়াং প্রজন্ম এখন আছে, এবং এই প্রজন্ম মোর দ্যান প্রায় 50% ধরেন, তাদের ইনফরমেশন নেওয়ার প্রসেস আগের চাইতে ডিফারেন্ট, অ্যানালাইসিস করার প্রসেস ডিফারেন্ট, এবং তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এই লোকদের কাছে আগামী দিনে সে পড়াশোনা করে চাকরি পাবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, সে দেশের বাইরে যাইতে পারবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, আপনার চাকরিতে যায় ঘুষ দিতে হবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট। তো তার লাইফকে সে ডিফারেন্ট ওয়েতে দেখে। তো আমরা 90-এর দশকে রাজনীতিতে যেসব প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করতাম, আপনি সামনের দিনের রাজনীতি থেকে আমি এখানে মুশকিলটা, আপনি প্যারামিটারটা ঠিক আছে ডক্টর গালিব, কিন্তু আমি এখানে মুশকিলটা কোথায় দেখি, আমি মুশকিলটা ঠিক যে কারণে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে জামাতে ইসলামীরও একটা ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা, কারণ আমি সেটা দেখতাম যারা এখন আওয়ামী লীগকে ভাগাইতে পাইরা, আওয়ামী লীগকে হটাইতে পাইরা, জীবন দিয়া রক্ত দিয়া যারা এখন ড্রাইভিং ফোর্সে আছে, তাদের অনেকেরই ধারণা হয়েছে এই লোকটা যেহেতু আমার দল করে না, আমি আমার কথাই বলি, সেহেতু সে আমার শত্রু। একদম আওয়ামী লীগ যেভাবে চিন্তা করতো ওই চিন্তাটাই কিন্তু আমি মুখে জামাতে ইসলামীর মতো শব্দ ব্যবহার করে কথা বলি না বলে জামাতে ইসলামী আমাকে শত্রু ভাবে। সিরিয়াসলি একই রকম আওয়ামী লীগের মতো করে ওই নীতি দেওয়া ভাবে। সেটা শুধু আমার প্রবলেম না, সেটা বাংলাদেশে আর বাকি যাদেরকে আপনারা বলতে চান যে এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারা আওয়ামী লীগের পিছনে আসে, ব্যাপারটা তার সেরকম না। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের বিপক্ষে না যাইতাম, আওয়ামী লীগ এত সহজে যাইতো না। কিন্তু এদের সবাই আওয়ামী লীগ যাওয়ার পিছনে আমাদের সবারই অবদান আছে, কিন্তু আপনারা এখন আমাদেরকে আওয়ামী লীগ হিসাবে দায়ী করেন, আওয়ামী লীগও আমাদেরকে দায়ী করে যে আমরা আপনাদের পক্ষের, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি আপনার এই অ্যাসেসমেন্টের সাথে এগ্রি করি। দেখেন, আমাদের খুব সিলেক্টিভ হইতে হবে, যে যেই জায়গায় বিচার করতে হবে সেই জায়গায় বিচার করতে হবে। বিচারের বাইরে যারা আছে তারা সবাই বাংলাদেশি, এবং তাদেরকে সবাই নিয়েই আমাদেরকে নেশন আগাইতে হবে। আমাদেরকে দুইটা এক্সট্রিম অ্যাভয়েড করতে হবে। একটা হলো ইনক্লুসিভিটির কথা বইলা আমরা যেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে একটা এক্সাম্পল পানিশমেন্ট যেটা আমরা দিতে চাই, এটাকে যেন আমরা এক্সকিউজ না করি। আবার এট দ্য সেম টাইম এটাকে এক্সটেন্ড করতে 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 যারে আমার পছন্দ না তারে আমি আওয়ামী লীগ বানায় দিলাম এবং তার নাগরিক অধিকার হরণ করলাম। কবে না কবে একটা বিবৃতি
জায়গায় তো আমরা না কেন এক যেন না শিক্ষক কবে না কবে একটা বিবৃতি দিছে, সে হয়ে গেছে দোষর, এখন তারে কিছু বলা যাবে না। টক শোতে আব্দুল নূর তুষার সাহেব একটা কোনো একটা কথা বলে যে হ্যাঁ তুমি তো শেখ হাসিনাকে প্রশ্ন করে এটা, এই জন্য তুমি কোনো কথা বলবা না, মানে কি কোথায় গিয়ে এটা শেষ হবে আমি তো দেখেন, বুঝি না। সমাজের মধ্যে এই সংগ্রাম আগেও ছিল, সামনেও থাকবে খালেদ ভাই, এবং এটাকে আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমাদেরকে সবাই মিললে আমরা যে দল সমর্থন করতে পারি, ডাজ নট ম্যাটার, যখন দেশের প্রশ্ন আসবে, একটা ভালো গণতান্ত্রিক সিস্টেমের কোশ্চেন আসবে, তখন আমাদেরকে আমাদের ভয়েস রেজ করতে হবে। একটা মানে দেখেন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হয়েছে, এটার একটা বড় কারণ হলো এই দেশে শুভ বুদ্ধিসম্পন্ন লোক নাই যে যারা তার পার্টি লাইনের বিয়ন্ডে যায় সত্য কথা বলবে। এটা যদি থাকতো তাহলে তো এই অবস্থা হইতো না, তাই না? আমরা যদি এটা তৈরি করতে না পারি, কালকে বিএনপি আওয়ামী লীগের জায়গায় যাবে, কালকে জামাত আওয়ামী লীগের জায়গায় যাবে, এটা ভবিতব্য। তো আচ্ছা। এখানে আমাদের রোল প্লে করতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি। এই যে ইন্টারেস্টিং, আমি এই যে একজন পাইছি সাইফুদ্দিন সাহেব 721 সাইফুদ্দিন, খালেদ আওয়ামী লীগ সরাইতে আপনার অবদান কি কি ছিল একটু বলেন তো, আপনি খুঁজে দেখেন অবদান ছিল কি ছিল না, এই ব্যাখ্যা করে তো এখন এটা হবে না। এটা মানে কি কি অবদান ছিল, আপনার অবদান ছিল, বাস ভালো হয়েছে। এই আমরা একটু শেষ করি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আপনি কি এই জায়গার মধ্যে থেকে একটু বলবেন যে আমি এই প্রশ্নটা ইদানিং সবাইকে করতেছি যারা এই টকশোতে আসতেছে, সেইটা হলো যে আপনি আসলে 5 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চান? ব্যারিস্টার পাটোয়ারি পরে আমি ডক্টর মির্জা গালিবকে এটা জানতে চাইবো যে আসলে 5 বছর পরে আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? না, বাংলাদেশকে তো আসলে কিছু দেখতে পাচ্ছি না 5 বছর পরে। আমি এই মুহূর্তে যে বিভাজনটা শুরু হয়েছে, বিভাজন যেটা যৌক্তিক কারণ আছে, কিন্তু এই বিভাজনটার কারণে 5 বছর পরে আমি তো অনেকটা ছোটখাটো গৃহযুদ্ধই দেখতে পাই। ওকে, ডক্টর গালিব। না, আমি মনে করি জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পলিটিক্যাল স্ট্রাকচারাল সিস্টেমে যে পরিবর্তন আসবে, এটা আমাদেরকে একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি দিবে, এবং আনইন্টারাপ্টেড ডেমোক্রেসির মধ্যে যদি আমরা আগামী 3টা বা 4টা টার্ম যাইতে পারি, তাহলে বাংলাদেশের চেহারা বদলায় যাবে। আপনি যদি জাস্ট পলিটিক্যাল গভর্নমেন্ট যদি মোটামুটি থাকে, আকাম কুকাম একটু কম করে, তাহলে আপনি দেখবেন যে এই দেশের ইয়াং জেনারেশন এই দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আমরা যদি আগামী ধরেন বিভাজনের কথা গণতান্ত্রিক এনভায়রনমেন্টের মধ্যে এটা কমে আসবে। আমি মনে করি যে খালেদ ভাই আগেও বলছি যে সরি শামীম ভাই, যে 10 সেকেন্ড বলবো, এই মুহূর্তে কিন্তু গত 1 বছর বাংলাদেশে তরুণদের সর্বোচ্চ লেভেলের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট আছে এট দ্য মোমেন্ট, প্রশাসনে সব জায়গায়। আমরা কিন্তু খুব ভালো কিছু পেলাম না গত 1 বছরে। একটু ট্রায়াল এররের মধ্যে দিয়ে যাইতে হবে শামীম ভাই, হঠাৎ করে আসছে তো। লেট গিভ দেম দেখেন, আমার মনে হয় যে উই নিড আ ডেমোক্রেটিক প্রসেস, আনইন্টারাপ্টেড ডেমোক্রেটিক প্রসেস। এটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আপনি দেখবেন এটা অটোমেটিকলি ডেভেলপ হবে। এই যে আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি যে অ্যাংরি রিয়াকশন দেখেন, এটাও কিন্তু হাসিনার সময় ডেমোক্রেসি ছিল না বইলা। এটা যদি আপনি একটা গণতন্ত্রের মধ্যে যান, তাহলে আপনি দেখবেন যে অ্যাংরিনেসটা কমে আসবে, মানুষের চিন্তায় আরো পলিশড মানে ভাব আসবে। তো আমার বোধ হয় যে আমাদের একটা ট্রায়াল এন্ড এরর টাইমের মধ্যে দিয়ে যাইতে হবে, এবং প্রিকন্ডিশন হলো একটা আনইন্টারাপ্টেড ডেমোক্রেসি থাকতে হবে। ডক্টর মির্জা গালিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু আশা করব যে ঠিক আছে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাক, কিন্তু তাতে যাতে পদার্থের প্রপার্টি চেঞ্জ না হয়ে যায়। আপনি বিজ্ঞানের লোক, সেজন্য আপনাকে বলা ভালো যে আপনি কিন্তু জানেন যে তাপ এবং চাপের কারণে পানি দিয়ে কিন্তু লোহা কাটা যায়, আপনি যদি সেটা ব্যবহার করেন। আমি প্রপার্টি চেঞ্জ না হোক, পদার্থগুলি পদার্থের মধ্যে থাকুক, সেইটা আমি একটু চাইবো। আর ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটি বলতেছেন, আপনাকে আমার কোনোদিন এত নেতিবাচক আমার কোনোদিন মনে হয় নাই। আমি আশা করি যে আপনার এইবারের প্রেডিকশন ভুল হোক, আমরা বিভাজনের মধ্যে দিয়ে না যায়, আমরা আসলে বিভাজনটা করে আমরা আসলে এটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা যত বেশি বিভাজিত হবো, আমাদের তত বেশি মনে হয় আমাদের সাধারণ মানুষ তত বেশি সাফার করবে। আমরা চাইবো যে এইগুলি না হোক, ক্ষমতা বা অন্য কোনো কিছুর জন্যই যাতে আমরা এগুলি না করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে ছিলেন, অনেক মন্তব্য করেছেন, পজিটিভ নেগেটিভ। আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ দিতে চাই, এবং আগামী অনুষ্ঠানের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখনই।